আচ্ছা, যেটা আগের দিন ডিসকাস করেছিলাম, আমরা স্টার্ট করেছিলাম কি, যে ইন্টারাকশন বিটুইন রেডিয়েশন অ্যান্ড ম্যাটার, তাই তো? প্ল্যাঙ্ক অ্যাজিউম করেছিল যে রেডিয়েশনটা যেখানে জেনারেট করছে ইনসাইড দ্য সোর্স, এনার্জি অফ দ্য রেডিয়েশন উইল বি কোয়ান্টাইজড। তার মানে সোর্সের মধ্যেই শুধুমাত্র কিন্তু প্ল্যাঙ্ক অ্যাজিউম করেছে। রেডিয়েশনটা কি করে যাবে বাইরে, প্রপাগেশনের সময় রেডিয়েশনের কেমন নেচার হবে, সেটা নিয়ে কিন্তু প্ল্যাঙ্ক কিছু বলেনি। মাইন্ড ইট, যেখানে রেডিয়েশনটা অরিজিনেট করবে, মনে রাখতে হবে সেই সোর্সে যদি কোনো একটা কোয়ান্টিটি সাইনোসয়েডালি ভ্যারি করে, যেটা অ্যাম্পলিটিউড হতে পারে, পজিশন হতে পারে, মোমেন্টাম হতে পারে, অ্যাঙ্গুলার মোমেন্টাম হতে পারে। প্ল্যাঙ্কের হাইপোথিসিস তাই ছিল, যদি কোনো একটা কোঅর্ডিনেট, কোনো একটা কোয়ান্টিটি সাইনোসয়েডালি টাইমের সঙ্গে সঙ্গে ভ্যারি করে, তাহলে সেই সিস্টেমটার করেসপন্ডিং এনার্জিটা হবে কোয়ান্টাইজড, দ্যাট ইজ 0, h nu, 2h nu, 3h nu, like this, where nu is the frequency of that radiation. First point is this, and second is the, in classical physics, the available energy to any system ranging from 0 to infinity, that is in continuous manner, তার মধ্যে কোনো রকম গ্যাপ ছিল না। But when you assume Planck's hypothesis, there will be discrete energy states. That states are called quantum states. Each state will have energy, or each successive states have energy difference h nu again. আর আরেকটা আমি এক্সাম্পল দিয়েছিলাম কি, যে তোমাকে যদি এরকম অনেক সিস্টেম থাকবে, যেমন ধরো একটা সিম্পল হারমোনিক অসিলেটর বা একটা সিম্পল পেন্ডুলাম, যেখানে অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্কস হাইপোথিসিস যে কোনো একটা কোঅর্ডিনেট টাইমের সঙ্গে সঙ্গে সাইনোসয়েডালি ভ্যারি করছে, জাস্ট লাইক ইটস পজিশন, লাইক এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। তাহলে ইন দ্যাট কেস আমরা কেন প্ল্যাঙ্কস হাইপোথিসিসটাকে এস্টাবলিশ করতে পারছি না? মনে আছে এই কারণটা কি ছিল? দ্যাট ইজ নট ফর এ ম্যাক্রোস্কোপিক থিং, নো স্যার। এস্টাবলিশ করতে পারছি না কারণ আমার কাছে কোয়ান্টিটিটা ছিল হচ্ছে এই এইচ নিউ। নিউ ফ্রিকোয়েন্সি আমি ক্যালকুলেট করেছি 1/2 পাই রুট ওভার, ধরো সিম্পল পেন্ডুলাম L/G। এল যে কোনো একটা লেন্থ ধরো 1 সেন্টিমিটার, তুমি জির ভ্যালুটা বসাও। এটা কি না উল্টো লিখলাম মনে হয়, G/L হবে, 2 পাই রুট ওভার G/L, এটা টাইম পিরিয়ড লিখে দিচ্ছি, সরি, G/L। এবার তুমি এখানে জি এর ভ্যালুটা বসাও, এল এর ভ্যালুটা বসাও, তাহলে একটা নিউ ফ্রিকোয়েন্সি পাবে। প্রবলেমটা হচ্ছে দ্যাট নিউ ইজ সো স্মল দ্যাট হোয়েন ইউ মাল্টিপ্লাই দিস নিউ বাই এইচ, সেটা আরো ছোট হয়ে যাবে, সো দ্যাট দ্য চেঞ্জ ইন দ্য এনার্জি বিটুইন এনি টু সাকসেসিভ স্টেটস, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট টু মেজার। তার মানে যেখানে তোমার তাহলে মনে হতে পারে যে প্ল্যাঙ্ক হাইপোথিসিস আমি অ্যাপ্লাই করতে পারছি না, বা ইট ইজ নট ভ্যালিড ইন কেস অফ এ সিম্পল পেন্ডুলাম, তার মানে কিন্তু এটা না যে সেটা ভ্যালিড না, এটা বলা যাবে না। বোঝা যাচ্ছে কি বলছি? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। স্যার প্ল্যাঙ্কস ল যে ভ্যালিড এখানে হচ্ছে না হাইপোথিসিসটা, সেটা তুমি বলতে পারছো না, তুমি এখানে মেজার করতে পারছো না। দ্যাট মিনস মেজার করতে গেলে দিস ফ্রিকোয়েন্সি শুড বি ভেরি ভেরি হাই টু ডিটেক্ট দ্য প্ল্যাঙ্কস হাইপোথিসিস কারেক্টলি। এই জন্য তুমি দেখবে যখন ইন কেস অফ ব্ল্যাক বডি রেডিয়েশন এই হাইপোথিসিসটা খুব সুন্দরভাবে সেখানে মিলে গেছিল, তার কারণটা হচ্ছে দ্য মেইন প্রবলেম ওয়াজ ইন দ্য আল্ট্রাভায়োলেট রিজিয়ন অর বিয়ন্ড দ্যাট, ওয়ার ফ্রিকোয়েন্সি ইজ ভেরি হাই। সো দেয়ার ইউ ক্যান এস্টাবলিশ দ্য প্ল্যাঙ্কস হাইপোথিসিস কারেক্টলি। সেটা অ্যাক্সিডেন্টালি খুব সুন্দরভাবে ম্যাচ করে গেছিল। তার মানে এটা না যে লো ফ্রিকোয়েন্সিতে তুমি দেখতে পাবে না সেই এফেক্টটা, এটাই হচ্ছে প্রবলেমটা। দের ইজ নো সাচ ডিটেক্টেবল ডিভাইস ইন দ্য লো ফ্রিকোয়েন্সি রিজিয়ন, হোয়াট এভার মেবি। তাহলে এখনো পর্যন্ত কিন্তু আপ টু প্ল্যাঙ্ক এটা আমরা অ্যাজিউম করেছিলাম, বা প্ল্যাঙ্ক অ্যাজিউম করেছিল যে রেডিয়েশন যেখানে তৈরি হয়েছে, অ্যাজ ফর এক্সাম্পল আবার ব্ল্যাক বডি রেডিয়েশন ক্যাভিটি, ইনসাইড দ্য রিজিয়ন, ইনসাইড দ্য সোর্স, রেডিয়েশন যখন তৈরি হচ্ছে, দ্যাট ইজ ক্রিয়েটেড বাই ইন এ ডিসক্রিট ম্যানার। কিন্তু প্ল্যাঙ্ক একবারও এটা বলেনি রেডিয়েশন এনার্জিটা ওখানে ডিসক্রিট হবে, কিন্তু প্ল্যাঙ্ক এটা বলেনি হাউ দ্য রেডিয়েশন উইল প্রপাগেট। সো দ্যাট ইজ আওয়ার মেইন কনসার্ন নাও,
প্রপাগেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। যখন সেটা বাইরে বেরিয়ে আসবে, আর বাইরে বেরিয়ে আসা মানেই ইট উইল ইন্টারঅ্যাক্ট উইথ ম্যাটার। তার মানে হাউ দ্য রেডিয়েশন উইল নাও ইন্টারঅ্যাক্ট, উইল ইট ইন্টারঅ্যাক্ট ক্লাসিক্যালি উইথ অল ইটস কন্টিনিউয়াস এনার্জি ভ্যালু, নাকি ইন্টারঅ্যাক্ট ইন সাম ডিফারেন্ট ম্যানার, সেটা কিন্তু তখনও কোনো প্রপোজাল দেওয়া হয়নি যে কি করে ইন্টারাকশনটা হবে। তখনও পর্যন্ত ধরা ছিল যে রেডিয়েশনটা কি করে প্রপাগেট করে, অ্যাজ ক্লাসিক্যাল ওয়েভ। সোর্সের মধ্যে যাই হোক না কেন, প্ল্যাঙ্ক যতই বলুক না কেন, বেরিয়ে আসবে অ্যাজ এ ক্লাসিক্যাল ওয়েভের মতো, ইট উইল স্প্রেড আউট। এইবার তাহলে তোমাকে যে ইন্টারাকশনটা রেডিয়েশনের সঙ্গে ম্যাটারের করাতে হয়, আমি কটা এক্সাম্পল দিয়েছিলাম যে ক ধরনের ইন্টারাকশন হতে পারে, মনে আছে? আচ্ছা, কেউ বলো তো ক ধরনের ইন্টারাকশন হতে পারে? অটো ইলেকট্রিক এফেক্ট, কম্পোনেন্ট এফেক্ট, পেয়ার প্রোডাকশন, ঋত্বিক, অটো ইলেকট্রিক এফেক্ট, কম্পোনেন্ট এফেক্ট, পেয়ার প্রোডাকশন। মনে আছে 5টা পয়েন্টের কথা বলেছিলাম? হ্যাঁ স্যার। সাগর শুনতে পাচ্ছ? অভিজিৎ, তুমি না শেষ ক্লাসটা করোনি, শেষ ক্লাসের ভিডিওটা দেখেছিলে বা শুনেছিলে? না স্যার। ও, সেটা একটু দেখে নিতে হবে কিন্তু। কেউ বলতে পারবে যারা লাস্ট ক্লাসটা করেছিল? ঋত্বিক, কি শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বলছি অটো ইলেকট্রিক রেডিয়েশন ম্যাটারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে 5টা প্রসেসে। দেয়ার আর 5 প্রসেসেস। হ্যাঁ One is called photoelectric Sir. effect, second is the Compton effect, third is called the pair production. এই তিনটে প্রসেসে Production কি effect. হয়, এনার্জিটা বা রেডিয়েশনটা স্ক্যাটার্ড হয় বা অ্যাবজর্বড হয় বাই দ্য ম্যাটার। ম্যাটারের উপর গিয়ে পড়বে, তাহলে আইদার ম্যাটারটা অ্যাবজর্ব করবে বা স্ক্যাটারিং করবে। আর দুখানা প্রসেস যেখানে ইন্টারাকশন করবে ম্যাটারের সঙ্গে, সেই দুটো প্রসেসের নাম হচ্ছে ব্রেম স্ট্রালং, জার্মান নেম ব্রেম স্ট্রালং, অ্যান্ড পেয়ার অ্যানিহিলেশন। এই দুটো প্রসেসে রেডিয়েশন প্রডিউস হবে। তাই দু ধরনের প্রসেস আছে, টোটাল 5 ধরনের প্রসেস, অ্যান্ড 2 টাইপস হাউ দ্য রেডিয়েশন ইন্টারাক্টস উইথ ম্যাটার। প্রথম তিনটে এটা বললাম, সেখানে রেডিয়েশন স্ক্যাটার্ড বা অ্যাবজর্ব হয় বাই দ্য ম্যাটার, মানে কোথাও থেকে প্রডিউস হয়ে এসেছিল, এবার স্ক্যাটার্ড হচ্ছে বা অ্যাবজর্ব হচ্ছে, আসার পর এখানে প্রডিউস হয়েছে, এখানে ম্যাটারটা আছে, ধাক্কা খেয়ে কোথাও কোথাও ছড়িয়ে যাবে বা অ্যাবজর্ব হয়ে যাবে। এটা তিনটে প্রসেসে হচ্ছে, পেয়ার প্রোডাকশন, ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট। আর লাস্ট দুটো প্রসেস যেটা বললাম, ব্রেম স্টার্লাং অ্যান্ড পেয়ার অ্যানিহিলেশন, সেখানে কিন্তু রেডিয়েশনটা প্রডিউস হয় বাই দ্য ম্যাটার somehow in some means, by some means. So these are the 5 process by which radiation interacts with matter. তা আমরা প্রথমে দেখব প্রথম তিনটে এফেক্ট, ফটো ইলেকট্রিক, কম্পটন অ্যান্ড পেয়ার প্রোডাকশন, which involves scattering or absorption of radiation by the matter simply. আর এই তিনটে কেসে আমি দেখতে পাবো যে these 3 cases are the experimental evidence that radiation during its propagation will follow not the wave-like pattern but a particle-like structure. এটা সবচেয়ে স্ট্রাইকিং ফিচার আমরা দেখতে পাবো তখন যখন এই প্রপাগেশনটা হবে। ভেতরে যখন তৈরি হয়েছিল প্ল্যাঙ্কের অনুযায়ী কোয়ান্টাইজ ম্যানারে তৈরি হবেই। এবার আমরা দেখব যে ইন্টারাকশন করার সময় যখন সোর্স থেকে বেরিয়ে আসবে, সোর্স থেকে বেরিয়ে ম্যাটারের উপর ঘাড়ে গিয়ে পড়লো, থ্রু দিস হোল টাইম, কোর্স অফ টাইম বা ডিউরিং দ্য ইন্টারাকশন উইথ দ্য ম্যাটার, তখনও কিন্তু রেডিয়েশনটার ওয়েভ প্যাটার্নটাকে ওয়েভ প্যাটার্নকে নিয়ে তুমি ডিসকাস করতে পারবে না। ইউ হ্যাভ টু কনসিডার আ সার্টেন পার্টিকেল লাইক স্ট্রাকচার ফর দ্য প্রপাগেশন। ঠিক আছে? এবার আগের দিনে যারা করেছিলে ক্লাস বা একটু পাশে যদি বইপত্র থাকে, আমরা প্রথমে চলে আসি ফার্স্ট এফেক্টটায়, যেখানে অবশ্যই স্ক্যাটারিং বা অ্যাবজর্পশন উইথ দ্য ম্যাটার হচ্ছে, অবশ্যই ইন্টারাকশন উইথ দ্য ম্যাটার। দ্য ফার্স্ট প্রসেস ইজ দ্য পেয়ার প্রোডাকশন। ফার্স্ট প্রসেস ইজ দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট। একটা কথা বলি, এই যে তিনটের নাম বলেছি আমি, ফটো ইলেকট্রিক, দেন দ্য কম্পটন এফেক্ট, অ্যান্ড দেন দ্য পেয়ার প্রোডাকশন,
এই তিনটে নাম কিন্তু পরপর আসে অ্যাকর্ডিং টু দ্য এনার্জি অফ দ্য রেডিয়েশন। মানে ফটো ইলেকট্রিক এফেক্টে মনে রাখতে হবে রেডিয়েশনটা এনার্জিটা অনেকটা কম, তার থেকে বেশি এনার্জি কম্পাউন্ড এফেক্টে, তার থেকে বেশি এনার্জি পেয়ার প্রোডাকশনে। এই তিনখানা এনার্জি ডিফারেন্স তিন রকম হওয়ার জন্য এই তিন রকম এফেক্ট দেখতে পাওয়া যায়। তার মানে যেখানে পেয়ার প্রোডাকশন হচ্ছে সেখানে ইজিলি কিন্তু ফটো ইলেকট্রিক আর কম্পাউন্ড এফেক্ট হতেই পারে। কিন্তু এটার মানে এইটা না যে যেখানে ফটো ইলেকট্রিক এফেক্ট হচ্ছে সেখানে কম্পাউন্ড এফেক্ট বা পেয়ার প্রোডাকশন হবেই, তুমি বলতে পারো না। মানে এনার্জি বেশি মানে রেডিয়েশনটা বুঝতে হবে সেখানে ফ্রিকোয়েন্সি বেশি। So this effect is almost very low frequency effect, and if you go from photoelectric to compton to pure production, the effects are very much high frequency effect. ঠিক আছে? Yes, sir. কারো কথা শুনতে পাচ্ছি না কেন? নেটওয়ার্ক কি উইক নাকি? হ্যাঁ স্যার। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ফটোইলেকট্রিক এফেক্টটার বেসিক সিম্পল অ্যারেঞ্জমেন্টটা এবার একটু ভাবো। এইখান দিয়ে রেডিয়েশনটা এসে পড়ছিল, এটা তোমার ক্যাথোড। আমি সিম্পল আঁকছি একদম। এখানে তাহলে রেডিয়েশনটা এসে পড়লো থ্রু আ উইন্ডো। এই পুরোটা একটা বক্সের মধ্যে আছে, আমি বড় করে ছবিটা আঁকছি না। এটা তোমার মেটাল প্লেট। দেখো ব্যাটারি কানেকশনটা আমি কি করে করেছি। তুমি এখানে প্রথমে নেগেটিভ সাইডটাকে লাগিয়েছো, সো দিস রিমেন্স অ্যাজ এ ক্যাথোড অ্যান্ড দিস রিমেন্স অ্যাজ অ্যান অ্যানোড। সো ক্যাথোড মানে দ্য মেটাল উইল অ্যাক্ট অ্যাজ এ ক্যাথোড। তো যখনই লাইট এসে এখানটা পড়বে, হার্টস প্রথম এক্সপেরিমেন্টটা করেছিল। হার্টস কিন্তু এক্সপেরিমেন্টটা অন্য পারপাসে করেছিল, টু ডিটেক্ট দ্য এক্সিস্টেন্স অর টু এস্টাবলিশ দ্য ম্যাক্সওয়েল ডিসকভারি অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যে সত্যি আছে সেটা প্রমাণ করার জন্য। সেটা প্রমাণ করতে গিয়েও দেখলো আবার উল্টোভাবে যে এরকম একটা এফেক্ট পাওয়া যাচ্ছে যে লাইট কোথাও এসে পড়লে পরে সেখান থেকে রেডিয়েশন আমি পাচ্ছি, বা সেখান থেকে, সরি উল্টো কথা বললাম, লাইট বা রেডিয়েশন কোনো মেটালে এসে পড়লে পরে সেখান থেকে এবার উল্টোভাবে কারেন্ট পাওয়া যাচ্ছে। তো ও কিন্তু এটা এই এক্সপেরিমেন্টটা করতে চাইনি, ও অন্য কিছু করতে গেছিল, তার বদলে এটা পেয়ে গেছিল রেজাল্টটা। তাহলে আমরা সেই হার্জের এক্সপেরিমেন্টটাকে ডিটেলসে না গিয়ে আমরা নিজেদের মতো করে বুঝবো যে অ্যাকচুয়াল কি আমরা দেখতে চাইছি, বা কি হার্স পেয়েছিল ভুল করে। ও ভুল করে এটা পেয়েছিল, যার সেটআপটা হচ্ছে এরকম হতে পারে, রেডিয়েশনটা এসে পড়ছে একটা মেটালে, এটা হচ্ছে মেটালটা। তাহলে মেটালটাকে আমি জয়েন করলাম একটা ব্যাটারির সঙ্গে, যেখানে ব্যাটারির ক্যাথোডটাকে লাগানো হয়েছে মেটালটার সঙ্গে। যেই রেডিয়েশনটা এসে পড়বে এখান থেকে কিছু ইলেকট্রন বেরোবে। কারণ তুমি এবার দেখতে পাচ্ছ, যদি এটা একটা মেটাল কাপ, এই মেটাল কাপটার সঙ্গে তুমি একটা যদি সেন্সিটিভ অ্যামিটার এখানে ইউজ করো, তুমি এখানে কিছু কারেন্ট দেখতে পারো সিম্পলি। কারণ উল্টো কথায় বলতে পারি যে যখনই কোনো লাইট এসে এখানে পড়ছে, কোনো লাইট, কথাটা ভুল কথাটা বলা, তবুও আমি বলছি, একটা সার্টেন লাইট এসে পড়লে লোকে দেখেছিল যে এখানে একটা মেটাল কাপ আছে, কাপের সঙ্গে যদি একটা অ্যামিটার লাগানো থাকে, অ্যামিটারের মধ্যে কিছু কারেন্ট পাওয়া যাচ্ছে। সো লাইট মেটালের উপর পড়লে ইউ ক্যান ডিটেক্ট সাম কারেন্ট। দ্যাট ওয়াজ দ্য অবজারভেশন অ্যাজ এ গ্লস। অ্যাকিউরেটলি আরো অনেক ডিফারেন্স দেখতে পাওয়া যাবে, কিন্তু গ্লসলি লোকে কি দেখেছিল যে কোনো মেটালের ওপর লাইট এসে পড়লে আমরা কারেন্ট পাচ্ছি। কারেন্ট পেয়ে যাওয়া মানে ইলেকট্রন নিশ্চয়ই এখান থেকে বেরিয়েছে মেটাল থেকে। যেহেতু ইলেকট্রনগুলো কারেন্ট পড়ার জন্যই বেরিয়েছে অবশ্যই, তাছাড়া তো হতেই পারে না, প্রসেসটা স্টার্টিংই হতে পারে না, তাই ইলেকট্রনগুলোকে বলা হলো কি, ফটো ইলেকট্রন। আর এই যে মেটালটা হুইচ ইজ ইউজড অ্যাজ এ ক্যাথোড, তাকে বলা হলো হচ্ছে ফটো ক্যাথোড। এইবার লোকে এইটুকুন দেখার পর লোকে এবার এটাকে নিয়ে আরো ডিপলি অ্যানালাইসিস শুরু করলো। আমি এই ছবিটা এবার একটু মুছে দিচ্ছি, দিস ইজ ভেরি বেসিক পিকচার, বা মুছে না দিয়ে তুমি এই গ্রাফটার দিকে এবার একটু দেখো। আমি এবার কি করব, বা এক্সপেরিমেন্টে যখন লোকজন বুঝে গেল যে এটা হতে পারে বাই সামহাও, তখন লোকে একটা কাজ করলো, তুমি কিন্তু এই পোটেনশিয়াল ডিফারেন্সটা মাপছো, এই মেটালটার সঙ্গে ওই মেটাল কাপটা এখানে রেখেছিলাম, তার মধ্যে কতটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে, দ্যাট ইট ক্যান বি মেজার্ড অলসো। So what you can do now, you plot the potential difference between the cathode and anode, and you are plotting the photocurrent on the y-axis.
তা প্রথমে লোকে কি করলো, আমি কি করেছি, ক্যাথোডটাকে আমি মেটালটাকে আমি নেগেটিভে রেখে মানে টোটাল পোলারিটিটাকে আমি পজিটিভ ধরে নিয়ে আমি আলো ফেলে যাচ্ছি, আলোটা ফিক্সড আছে, ইনসিডেন্ট রেডিয়েশন রিমেন্স ফিক্সড, যে কোনো কালার হোক বা যে কোনো তোমার দেখা, তুমি ভাবো যে সাফিসিয়েন্ট, তুমি ভাবো যে কাজটা করা হচ্ছে, এটা তুমি ধরে নাও আপাতত ইউভি লাইট তুমি ফেলছো। লোকে এই কাজটাই প্রথমে করেছিল ইউভি লাইট দিয়ে। কেন পরে আসছি, তাহলে কি বলছি, ইউভি লাইট পড়ছে, তুমি পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করেছো, এবার তোমার কাজ কি, ইনসিডেন্ট লাইটটাকে কনস্ট্যান্ট রেখে ইউ আর নাও ইনক্রিজিং দ্য পোটেনশিয়াল ডিফারেন্স। তুমি কি দেখবে, বলো কি দেখা যাবে? তুমি দেখতে পারবে আস্তে আস্তে প্রথম কথা কারেন্টটা বাড়ছে। কারেন্ট বাড়ছে মানে ইলেকট্রনস আর এমিটেড আউট ফ্রম দ্য ক্যাথোড, আর যাচ্ছে কোন দিকে, অ্যানোডের দিকে যাচ্ছে। কারেন্ট কি, লাইটটা কিন্তু ফিক্সড অবস্থায় আছে, তার মানে দিস ইজ নাও এন্টায়ারলি কন্ট্রোল বাই দ্য অ্যাপ্লাইড পোটেনশিয়াল ডিফারেন্স। যত পোটেনশিয়াল ডিফারেন্স এখন বাড়াচ্ছ টুয়ার্ডস দ্য পজিটিভ ডিরেকশন, মানে প্লাস সাইনের দিকে আছে, কারেন্টও আস্তে আস্তে বাড়তে শুরু করছে। করতে করতে একসময় দেখা গেল এইরকম স্যাচুরেট হয়ে যাচ্ছে। এরপর কিন্তু আর পোটেনশিয়াল বাড়ালে পরেও তুমি কারেন্ট বেশি পাবে না। সো দ্যাট মিনস আমি কি বলতে পারি, after crossing a certain value of the applied positive potential difference between the metal and the anode, current goes to a saturation limit. কারেন্টটা স্যাচুরেট হয়ে গেল, এর থেকে আর বাড়তে পারে না, স্যাচুরেশন ভ্যালুতে পেয়ে গেলাম। তখন লোকে এবার কি ভাবলো যে ঠিক আছে, আমি তো ওই দিকে আর কিছু পাচ্ছি না স্পেশাল কিছু, নাও লেট আস নাও ডিক্রিজ দ্য পোটেনশিয়াল, আমি আবার কমাতে শুরু করবো উল্টো দিকে। দেখবে যখন ল্যাবে আমরা কোনো কাজ করি, আমরা আইভি প্লট করলে একটা ফরওয়ার্ড পোটেনশিয়াল নিই আর একটা রিভার্স পোটেনশিয়াল নিই, দেন উই টেক দ্য অ্যাভারেজ ভ্যালু। তাই করি না? যে কোনো এক্সপেরিয়েন্স যখন তুমি করো, ঠিক আছে? তাহলে এখানে তুমি কি করছো, প্রথমে তো আমার এই কাজটা দেখা হয়ে গেল যে কারেন্ট তুমি লিমিটিং ভ্যালু পাচ্ছ, আর বাড়ছেও না কোনো মতে। তাই তুমি এখান থেকে প্রথমে লোকে কনক্লুশন করলো, জাস্ট তখন কিন্তু কোয়ান্টাম কোয়ান্টাম কিছু আসেনি, তখন লোকে জাস্ট কনক্লুড করলো যে হ্যাঁ এই রিজিয়ানে গেলে পরে সমস্ত ফটো ইলেকট্রনস গুলো বেরিয়ে গেছে, যত ইলেকট্রন ভেতরে ছিল। আর তো কারেন্ট বাড়ছে না, তাহলে আর তো ইলেকট্রন বেরোনোর কোনো জায়গাও তো পাচ্ছি না তুমি। তাহলে একটু উল্টো দিকে কাজটা করা হোক, কি করবো না, পোটেনশিয়ালটাকে আমি কমাতে শুরু করি। কমাতে 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 তুমি এবার চলে এসো হচ্ছে এমন জায়গাতে যেখানে পোটেনশিয়ালটা জিরো হয়ে যাচ্ছে। এবার মজার কথা দেখা গেল যে পোটেনশিয়াল জিরো করলেও কিন্তু কারেন্ট জিরো হচ্ছে না। ফার্স্ট পয়েন্ট ইজ দিস, তাহলে পোটেনশিয়াল জিরো করলেও যেখানে কারেন্ট জিরো হচ্ছে না, তার মানে কি, তার মানে the electrons which are emitted from the metal or the cathode, তারা they are emitting with a finite kinetic energy at the zero potential difference too. তার মানে এটা উল্টো কথা এটাও দাঁড়াচ্ছে যে পোটেনশিয়াল ডিফারেন্স উল্টো করে দেওয়া বা কমিয়ে দেওয়া মানে দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাইড অন দ্য ইলেকট্রনস ইনসাইড দ্য মেটাল, সেই ইলেকট্রিক ফিল্ডটা এবার উল্টো দিকে অপোজ করছে ওর মোশনটাকে। কারণ তুমি যদি এবার পোটেনশিয়ালটাকে আরো কমাও, জিরো থেকে কমানো মানে কি, জিরো থেকে কমানো মানে তুমি এই যে ডিরেকশনটা এখানে ব্যাটারির সাইনটা এঁকেছিলাম এর পোলারিটিটাকে তুমি উল্টো করে দাও, এরকম করে দাও। তাহলে এবার কি হবে, এবার যে ইলেকট্রন যে ফোর্সটা অ্যাপ্লাইড হবে সেটা হচ্ছে ই ইন্টু ভি, সেটা তো অবশ্যই, কিন্তু এই সাইনটা তো এবার তুমি পোলারিটিটাকে চেঞ্জ করছো, তার মানে ইলেকট্রনগুলো তো আরো রিপেলড হয়ে যাচ্ছে, সে তো পৌঁছাতেই পারবে না এই কাপটার দিকে কোনো মতো। লাইট কিন্তু একই আছে, তুমি পোটেনশিয়ালটাকে পোলারিটিটাকে চেঞ্জ করে দিচ্ছ। এই অবস্থায় দেখা যাবে ইলেকট্রনগুলো তখন চেষ্টা করবে তার কাইনেটিক এনার্জি ভীষণভাবে বাড়াতে। তাই তুমি পোলারিটি চেঞ্জ করছো উল্টো দিকে উল্টো দিকে, তুমি বাইরে থেকে ওকে আটকে দিচ্ছ, ও চেষ্টা করছে বেরিয়ে আসতে। এই করতে করতে দেখা যাবে একটা সার্টেন পোটেনশিয়াল পয়েন্ট ডিফারেন্সে গিয়ে অ্যাট দ্য নেগেটিভ রিজিয়ান তুমি এমন একটা ভ্যালু পাবে যেখানে কোনো কারেন্টই আর তুমি ডিটেক্ট করতে পারবে না। লাইট কিন্তু ফিক্স আছে। এই যে নেগেটিভ রিজিয়ানে যে পার্টিকুলার পোটেনশিয়ালটা পাওয়া গেল, যে পয়েন্টে এসে সমস্ত ইলেকট্রন কিন্তু চাইছে প্রচন্ড শক্তি নিয়ে বেরোতে, তার মানে এই পয়েন্টটায় কিন্তু ইলেকট্রনগুলো তাদের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি নিয়ে বেরিয়েছিল। আর তুমি এটা বলতে পারো
অ্যাট পার্টিকুলারলি অ্যাট দিস পয়েন্ট বা এর ঠিক আগের পয়েন্টটাতে কিন্তু তুমি সেই ফাস্টেস্ট ফটো ইলেকট্রনটা চেয়েছিল বেরোতে। সব ইলেকট্রন তো আর সেম এনার্জি নাও পেতে পারে, তার কারণটা হচ্ছে একটা ইলেকট্রন অন্য ইলেকট্রনের সঙ্গে মারপিট করতে পারে, ভেতরে নিউক্লিয়াস আছে তার সঙ্গে ধাক্কাধাক্কি খেতে পারে, তা সবার এনার্জি কিন্তু একরকম হবে না। যখন এইখানে পোটেনশিয়াল, তখন সেই ইলেকট্রনগুলোই বেরোতে পারবে যাদের কাইনেটিক এনার্জিটা সাফিসিয়েন্টলি হাই টু ওভারকাম দিস নেগেটিভ পোটেনশিয়াল। এই ব্যাপারটা বুঝবে একটু। যখন আরো তুমি পোটেনশিয়ালটাকে নেগেটিভ করছো, তখন সেটাও আর বেরোতে পারলো না, তখন কোনটা বেরোবে এই পয়েন্টে? যার কাইনেটিক এনার্জি ইজ সাফিসিয়েন্টলি হাই টু ওভারকাম দিস পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এইখানে যখন কেউ বেরোতে পারলো না, তাহলে বুঝতে হবে যে ফাস্টেস্ট যে ফটো ইলেকট্রনটা, ফাস্টেস্ট ফটো ইলেকট্রন মানে যে সবচেয়ে কম কলিশন করেছে ইনসাইড দ্য মেটাল অন্যান্য ইলেকট্রনগুলো বা অন্যান্য নিউক্লিয়াসের সঙ্গে, যার কলিশন করলে তো এনার্জি লস হয়ে যায়, যার লস ফ্যাক্টরটা সবচেয়ে কম, সেও কিন্তু আর বেরোতে পারলো না। বোঝা গেল কি বলছি? Yes, sir. At this particular reverse potential value V naught, the fastest photoelectron, fastest মানে বুঝতে হবে which is loosely bound, এই কথাগুলো ইম্পর্টেন্ট। লুজলি বাউন্ড মানে বুঝতে হবে যাকে নিউক্লিয়াসটা খুব বেশি ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে রাখেনি, অ্যান্ড বুঝতে হবে শুধু তাই না, লুজলি বাউন্ড অ্যান্ড লো কোলাইড, ও বেশি ধাক্কাধাক্কিও করছে না, তার মানে লো লস অফ এনার্জি। তার মানে যে ইলেকট্রনটা এনার্জিটা খুব কম লস হচ্ছে ভেতরে, তার মানে তার কাইনেটিক এনার্জি সবচেয়ে বেশি, সেও কিন্তু বেরোতে পারছে না এই পার্টিকুলার পয়েন্টে এসে। তাহলে মেটালটার মধ্যে অনেক বাউন্ড ইলেকট্রন আছে। পজিটিভ যখন পোটেনশিয়াল, তখন সবাই মিলে খুশি খুশি মনে বেরিয়ে আসছিল। যেই নেগেটিভ দিকে করলো, তখন যেগুলো লুজলি বাউন্ড ইলেকট্রন বা লো কোলিশন যেগুলো হচ্ছে, যেগুলো ধাক্কাধাক্কি কম করছে, তারা খুব খুশি হচ্ছিল, বলে ঠিক আছে তোরা তো বেরোতে পারলি না, যেগুলো টাইট বাউন্ড আমরা এবার বেরোবো। কিন্তু তাদেরও খুশি আস্তে আস্তে কমে আসলো, কারণ দেখলো একটা সার্টেন পয়েন্টে গিয়ে তারাও আর বেরোতে পারলো না। এই পোটেনশিয়ালটা তাহলে কি নাম দেয়া হলো? এই পোটেনশিয়ালটার নাম দেয়া হলো, আমরা সবাই জানি কি, স্টপিং পোটেনশিয়াল। স্টপিং কথাটার মানে এখানেই হুইচ স্টপস দ্য ফাস্টেস্ট ফটো ইলেকট্রন or which stops the photoelectron which has the maximum kinetic energy, তাকেও সে আটকে দিল, সেটাও আর বেরোতে পারলো না। ঠিক আছে? আর এখানে আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট লোকে দেখলো, যখন দেখলো আর কোনো কারেন্ট পাওয়াই যাচ্ছে না, ফিজিসিস্টরা তো একটু চালাকি বুদ্ধি করার খুব চেষ্টা করে সবসময়তেই, তখন তারা কি করলো, লাইটের ইন্টেন্সিটিটাকে আরো বাড়িয়ে দিল। ভাবলো যে ও, আমি যে লাইটটা ফেলছিলাম ইউভি লাইট, ঠিক আছে, আমি এবার লাইটটার পাওয়ারটাকে আরো বাড়িয়ে দিই। ইন্টেন্সিটি মানে কি? এনার্জি ইনসিডেন্ট পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম অন এ সারফেস, তাই না? তাহলে এনার্জিটাকে আরো বাড়িয়ে দেবো, এনার্জি বেড়ে যাওয়া মানে পাওয়ার বাড়িয়ে দেওয়া। তুই দোকান থেকে মনে কর একটা প্রথমে এক্সপেরিমেন্টটা করছিস 1 ওয়াট বাল্ব দিয়ে, এবার তুই 40 ওয়াট একটা বাল্ব নিয়ে, সেম বাল্ব 40 ওয়াট নিয়ে, দেখা গেল না স্যার একদম না, তখনও কি দেখা গেল, so if this is the radiation with say IA, this is the radiation with IB, where IA is greater than IB, একটা কথা খুব সত্যি, স্টপিং পোটেনশিয়াল or in other words এটা মানে হচ্ছে the kinetic energy of the fastest photoelectrons that remains independent of the incident radiation। এটা কিন্তু পুরোপুরি এক্সপেরিমেন্ট করেই লোকে দেখেছিল। কারণ লোকে এটা ভাবছিল যে লো ইন্টেন্সিটিতে যদি আমি, আমার ফল্ট হচ্ছে হয়তো যে আমি ইলেকট্রনকে বের করতে পারছি না পোলারিটি চেঞ্জ করে নিয়ে, তাহলে আমি একটা কাজ করবো, ইন্টেন্সিটিটাকে বাড়িয়ে দেবো, দেখা যাক বেরোয় কিনা। বলছে না, স্টপিং পোটেনশিয়াল রিমেন্স সেম, কোনো মতে এটা চেঞ্জ হলো না। তার মানে ফার্স্ট কাইনেটিক এনার্জি অফ দ্য ফাস্টেস্ট ফটো ইলেকট্রন or সোজা কথায় কাইনেটিক এনার্জি অফ দ্য ফটো ইলেকট্রন সিম্পলি রিমেন্স ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইনসিডেন্ট ইন্টেন্সিটি অফ দ্য রেডিয়েশন। ঠিক আছে? বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। Sir. এইবার
তখনও কিন্তু ক্লাসিক্যাল কোয়ান্টাম, আবার বলছি বারবার, কোনো কথা আসেনি, শুধুমাত্র এইটুকুন এক্সপেরিমেন্ট লোকে করেছিল, আর কিছু বেশি করেনি। আমি কোনো মতো ফ্রিকোয়েন্সি কথা কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু বলিনি, আস্তে আস্তে বলছি। তখন লোকে ভালো, ঠিক আছে, একটা নতুন একটা এক্সপেরিমেন্ট আমরা দেখলাম, যেখানে লাইট অন করা আছে, লাইট এসে মেটালে পড়ছে, আর মেটালের সঙ্গে আর একটা সামনে কোনো একটা অ্যানোড বসে আছে, আমি দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স দিয়েছি, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স আর কারেন্ট এখন একসঙ্গে অ্যাপ্লাই হচ্ছে, আমি দেখবো ফটো ইলেকট্রনস গুলো কেমন কারেন্ট আমাকে শো করবে। এক্সপেরিমেন্টটা করে দেখা গেল এরকম কার্ভ পাওয়া যাচ্ছে যে পোটেনশিয়াল খুব বেড়ে গেলে পরে সমস্ত ইলেকট্রন বেরিয়ে আসলো, আমি লাস্টে স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেলাম। কিন্তু উল্টো দিকে করলে পরে দেখা যাবে যে সার্টেন একটা লেভেলে গেলে পরে যেটা সবচেয়ে বেশি ফাস্টেস্ট ফটো ইলেকট্রন সেটাও বেরোতে পারবে না। এবার সেটা তুমি ইন্টেন্সিটি চেঞ্জ করলেও কিন্তু হচ্ছে না কাজটা। তাই লোকে এই অবধি করে নিয়ে খুশি হলোটাই ঠিক আছে, যে এই পুরো ফেনোমেনাটা, স্টপিং পোটেনশিয়ালটা বা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রনস or simply the kinetic energy of the electrons remains unaffected or remains independent of the intensity of the incident radiation. এইটুকুন এক্সপেরিমেন্ট হয়েছিল, আর এই এক্সপেরিমেন্টটা পুরোপুরি হার্স করেছিল, আর কেউ না। মানে এই লেকচারগুলো হার্স আর পরে লেনার্ড করেছিল, সিম্পলি দুজন সায়েন্টিস্ট মিলে। এবার ফিজিক্সে শুধুমাত্র এক্সপেরিমেন্ট করলেই হয় না, ইট হ্যাজ টু বি এস্টাবলিশড বাই সাম থিওরিটিক্যাল কনসিডারেশন। কি হচ্ছে, কেন হচ্ছে, তুমি এটাকে এক্সপ্লেন করো। এক্সপ্লেন করলে তখন লোকের হাতে ছিল হচ্ছে ওয়েভ থিওরি। লাইটের ওয়েভ থিওরি আমরা সবাই পড়েছি, তোমরা মনে হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমে অবশ্যই পড়েছো। হাইজেন্স প্রিন্সিপাল পড়েছো না এগুলো? হ্যাঁ। পড়েছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পড়াতে একটু হয়েছে, যেখানে ইন্টারফারেন্স ডিফ্রাকশন পড়েছি, সব জায়গায় তুমি দেখবে কিন্তু হাইজেন্স থিওরিতে দুটো কথা বলা হয়েছে। একটা হলো যে কোনো একটা সোর্স থেকে ওয়েভটা যখন প্রপাগেট করে, দ্যাট প্রপাগেটস ইন আ ওয়েভ ফ্রন্ট লাইক ম্যানার, তাই না? একটা পয়েন্ট থেকে যখন ওয়েভ যাচ্ছে, তার মানে আমরা বলে থাকি ওয়েভটা অ্যাকচুয়ালি যায় না, ওয়েভ ফ্রন্ট গুলো এগিয়ে যাচ্ছে। তাকে বলে ওয়েভ ফ্রন্ট, জানো তো? Yes, sir. বলতে পারবে অভিজিৎ? Yes, sir. তাকে বলে ওয়েভ ফ্রন্ট। ওয়েভ থিওরি কিন্তু শুধুমাত্র ওয়েভ ফ্রন্ট দিয়ে ডিসকাস করা হয়, যে কোনো একটা সোর্স পয়েন্ট থেকে যখন ওয়েভ গুলো বেরোয়, তখন ওয়েভ বেরোচ্ছে ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওয়েভ ফ্রন্ট গুলো এগিয়ে যাচ্ছে। ওয়েভ ফ্রন্ট মানে আমি সেইটা, ওয়েভ ফ্রন্ট হলো একটা লোকাস, কোনগুলোর লোকাস না, ভাইব্রেশন পয়েন্ট গুলো যেগুলো সেম ফেজে আছে। তাহলে আমি এখানে এই ক্রেস্ট গুলোকে জয়েন করেছি, ট্রাফ গুলোকে, এখানে ধরো ক্রেস্ট গুলোকে জয়েন করেছি, তো দিস লুকস লাইক সিম্পলি স্ফেরিক্যাল সারফেস, এগুলোকে তখন আমি ওয়েভ ফ্রন্ট বলবো। এই পয়েন্টগুলোর ফেজ সমান, ফেজ মানে যে পার্টিকেল গুলো ভাইব্রেট করছে, যদি মিডিয়াম হয় তাহলে পার্টিকেল, যদি ভ্যাকুয়াম হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড। ভাইব্রেশন করলে পরে ফেজ থাকবে, ফেজ যদি সমান হয় সেই পয়েন্টগুলোকে তুমি অ্যাড করে দাও, অ্যাড করার পর তুমি জয়েন করো, যে লোকাসটা পাবো সেটাকে বলা হয় ওয়েভ ফ্রন্ট। তার মানে লোকে আর ওয়েভ এগিয়ে যাচ্ছে এই কথাটা বলে না, কারণ ওয়েভ তো চারিদিকে ছড়িয়ে যায় প্রচুর প্রচুর বড় জায়গা জুড়ে, ওয়েভ ফ্রন্ট সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা বলাটা বেশি ভালো। ওয়েভ থিওরি মানে কিন্তু ওয়েভ ফ্রন্ট নিয়ে লোকে কথা বললো। এবার ইন্টারফারেন্স কাকে বলে আমরা এটা দেখেছিলাম, যে ওয়েভ ফ্রন্ট যখন একটার উপর একটা এসে পড়ে, দুটো প্রাইমারি ওয়েভ ফ্রন্ট, তখন ইন্টেন্সিটি বাড়ে বা কমে, রেজাল্টেন্ট আমরা পড়েছি এটা, যাকে আমরা বলি কনস্ট্রাকটিভ বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এটা হলো ইন্টারফারেন্সের ইন্টারপ্রিটেশন, একবার ইন ফেজ হবে, একবার আউট ফেজ হবে। আর ডিফ্লেকশন মানে কি? ডিফ্লেকশন মানে প্রাইমারি ওয়েভ ফ্রন্ট থেকে কিছু সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট জেনারেট করবে, যখন একটা ওয়েভ তার সামনে কোনো একটা ছোট্ট স্লিট আছে এর সামনে এসে পড়লো, তখন এটাকে ভেঙে গিয়ে দুখানা সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট তৈরি হবে, যারা এবার সুপার ইম্পোজ আবার করবে, তখন আবার তুমি কিছু ম্যাক্সিমা মিনিমা দেখতে পারবে। তাহলে ইন্টারফারেন্স বলো, ডিফ্লেকশন বলো, সবকিছু কিন্তু বুঝতে হবে ইন্টেন্সিটি ডিপেন্ডেন্ট ক্রাইটেরিয়া। আর ইন্টেন্সিটি মানে কি? কি করে আমরা ইন্টেন্সিটি ক্যালকুলেট করি? Intensity of a radiation or any wave is calculated in this manner, where mod of a square মানে এটা হচ্ছে amplitude of the corresponding vibration. কে ভাইব্রেট করছে রেডিয়েশনের সময়? ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড। তাহলে সেটা সাইনোসয়েডালি যদি ভাইব্রেট করে, এ সাইন ওমেগা টি বা এ কস ওমেগা টি, সেই এইটাকে মড স্কোয়ার করলে পরে তুমি করসপন্ডিং ইন্টেন্সিটিটা পাবে অ্যাকর্ডিং টু ওয়েভ থিওরি। ঠিক আছে? মড কেন নেই? কারণ যদি কমপ্লেক্স হয় ফ্যাক্টরটা বলা যায় না, অনেক জায়গাতে অ্যাম্পলিটিউড কমপ্লেক্স হয়, তোমরা যখন ইএম থিওরি পড়বে তখন দেখতে পাবে অ্যাম্পলিটিউড কমপ্লেক্স হয়ে গেছে।
যাই হোক না কেন, সোজা কথাবার্তা, ইন্টেন্সিটি অফ এ রেডিয়েশন অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল থিওরি অর অ্যাকর্ডিং টু ওয়েভ থিওরি is proportional to the amplitude of the corresponding amplitude square of the corresponding vibration. এইটাকে মাথায় রেখে যদি আমি এক্সপ্লেন করতে চাই দিস প্লট, এই পার্টিকুলার প্লটটাকে, তাহলে এবার আমি কি বলবো দেখো। তখন লোকে বলল যে অ্যাকচুয়ালি হচ্ছে কি, যখন একটা রেডিয়েশন ওয়েভ লাইক ম্যানারে কোনো একটা মেটালের উপর এসে পড়ছে, ওয়েভটার একটা অ্যাম্পলিটিউড আছে। ধরো এখানে একটা বাউন্ড ইলেকট্রন আছে নিউক্লিয়াসের মধ্যে ঘুরছে, যে এই ওয়েভটা যখন ইলেকট্রনটা ঘাড়ে এসে পড়লো তখন ইলেকট্রনটাকে ধাক্কা দিল। সো দ্য ইলেকট্রন উইল নাও স্টার্ট ভাইব্রেশন, ও এবার নড়তে শুরু করলো। অ্যান্ড এগেইন আর রেজোনেন্স ফেনোমেনা উইল অকার। রেজোনেন্স মানে এ তখন এখান থেকে এর সমস্ত প্রপার্টি, ইলেকট্রনটা সমস্ত প্রপার্টি কার থেকে ধার করে নেবে, এই ওয়েভটার থেকে। ও চুপচাপ বসছিল, যে ওকে একটু ধাক্কা দিল ও তখন ওর কাছ থেকে ইনফরমেশন নেওয়া শুরু করলো। করতে করতে একটা সার্টেন টাইমে কি হবে, যদি ভালোভাবে ধাক্কাধাক্কিটা হয় তখন দেখা যাবে যেরকম ভাইব্রেশন নিয়ে এসে পড়েছে ইলেকট্রনটাও ঠিক সেরকম ভাইব্রেশন পেয়ে গেছে। যত ফ্রিকোয়েন্সি নিয়ে ধাক্কা, ফ্রিকোয়েন্সি কথা বলবো না, যে অ্যাম্পলিটিউড নিয়ে ধাক্কা মারছিল ইলেকট্রনটাও ঠিক একই অ্যাম্পলিটিউড পেয়েছে। এবার দেখো, কোনো একটা পার্টিকেল যদি সিম্পল হারমোনিক পার্টিকেল, যদি কোনো একটা পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন করে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে, তার মাসও যদি একটা পার্টিকুলার হয়, যদি অ্যাম্পলিটিউডটা এ হয়, তাই তুমি জানো কাইনেটিক এনার্জি অফ দ্যাট পার্টিকেল ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাম্পলিটিউড স্কোয়ার। পড়েছো না? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, মনে আছে? এই ফ্যাক্টরটা মনে আছে কাইনেটিক এনার্জি এক্সপ্রেশন বা এনার্জি এক্সপ্রেশনে? হ্যাঁ। বলো মনে পড়ছে কিনা? Yes, sir. যে কোনো পার্টিকেল যখন সিম্পল হারমোনিক মোশন করে, মনে রাখতে হবে তার এনার্জিটা বা তার কাইনেটিক এনার্জিটাও সেখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকতে পারে, এটা কোনো ফ্যাক্টর না। তুমি যদি এটাকে যে কোনো একটা সার্টেন ইনস্ট্যান্টেই ভাবো, তাহলে তুমি বলতে পারো কি এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। কাইনেটিক এনার্জি বিকামস প্রপোর্শনাল টু দ্য অ্যাম্পলিটিউড স্কোয়ার অফ দ্য করেসপন্ডিং সিম্পল হারমোনিক মোশন। এখানে কে মোশনটা করছে? ইলেকট্রনটা মোশনটা করছে। কেন করছে না, বাইরের রেডিয়েশনটা ওকে সেই মোশনটা করাচ্ছে। কেন করাচ্ছে? কারণ বাইরের মোশনটা বা বাইরের রেডিয়েশনটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের মোশনের জন্য তৈরি হয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে ইলেকট্রনটা এখন যে অ্যাম্পলিটিউডে ভাইব্রেশনটা করবে, সেই অ্যাম্পলিটিউডটা কার অ্যাম্পলিটিউড? না, বাইরে থেকে যে ইলেকট্রিক ফিল্ডটা এসে পড়ছে ওর ঘরে, বা যে লাইটটা এসে পড়ছে, বা যে রেডিয়েশনটা এসে পড়ছে, তার অ্যাম্পলিটিউডটাই। ও তো নিজে থেকে আর নতুন করে কোনো অ্যাম্পলিটিউড পাবে না, বাইরের রেডিয়েশনটারই অ্যাম্পলিটিউড পেয়েছে। অর্থাৎ অন্য কথায়, যদি বাইরের রেডিয়েশনটা অ্যাম্পলিটিউড বাড়ে, তাহলে ইলেকট্রনগুলোর কাইনেটিক এনার্জিও বাড়বে, তাই তো? যদি বাইরের রেডিয়েশনটার অ্যাম্পলিটিউড বাড়ে, তাহলে ইলেকট্রনগুলোর কাইনেটিক এনার্জিও বাড়বে। আর রেডিয়েশনের অ্যাম্পলিটিউড বাড়া মানে রেডিয়েশনটা ইন্টেন্সিটি বাড়া। হ্যাঁ স্যার। তারপরে বাইরের থেকে যদি ইন্টেন্সিটি বাড়ে, তাহলে ইলেকট্রনগুলো বা ফটো ইলেকট্রনগুলোর কাইনেটিক এনার্জি বাড়বে। মানে যত তুমি ইন্টেন্সিটি বাড়াবে, ফটো ইলেকট্রনগুলো তত বেশি কাইনেটিক এনার্জি নিয়ে বেরোবে। আর সেটা ক্লাসিক্যাল ওয়েভ থিওরি অনুযায়ী হচ্ছে, এই পুরো থিওরিটাই ক্লাসিক্যাল। তুমি কি এখানে সেটা দেখতে পাচ্ছ? এই যে পয়েন্টটায়, এই পয়েন্টটায় তো এই ইন্টেন্সিটিতেও যা ঘটনা হচ্ছে, এটাতেও সেই একই ঘটনা হচ্ছে। যদি ওয়েভ থিওরি পুরোটা ঠিকঠাক হতো, তাহলে অ্যাট ইচ পয়েন্ট অন দিস প্লট সব জায়গাতে এই থিওরিটা কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারতে। অর্থাৎ এই স্টপিং পটেনশিয়ালটা কিন্তু লো ইন্টেন্সিটির জন্য কমে হতো, হাই ইন্টেন্সিটির জন্য বেশি পয়েন্ট হতো। অর্থাৎ যত ইন্টেন্সিটি বাড়তো, তত কিন্তু হিসাব মতো তোমাকে বেশি পটেনশিয়াল রিভার্স কেসে অ্যাপ্লাই করতে হতো টু স্টপ দ্য ফাস্টেস্ট ফটো ইলেকট্রন। কারণ জানি ইন্টেন্সিটি বাড়লে এনার্জিটাও বাড়বে, অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল থিওরি। তা কিন্তু হচ্ছে না। ফাস্টেস্ট ফটো ইলেকট্রনটাকে স্টপ করতে গেলেও তোমাকে ইন্টেন্সিটি বাড়িয়ে কোনো লাভ নেই। স্টপিং পোটেনশিয়াল রিমেন্স ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইন্টেন্সিটি। তাহলে ওয়েভ থিওরি যা বলছে ইন্টেন্সিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, তা তো আর খাটলো না। That is the first failure of classical wave theory to interpret the stopping potential concept
ইন photoelectric effect. বোঝা গেল? বোঝা গেছে? Yes, sir. হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আচ্ছা, এখানে প্রচন্ড বৃষ্টি পড়ছে, জানি না কতক্ষণ কন্টিনিউ হবে, বিশাল বৃষ্টি শুরু হবে। কি যে হয়েছে কলকাতায়, নর্থ বেঙ্গল ওয়েদার হয়ে গেছে। সেকেন্ড পয়েন্ট, যেটা আবার এখানে ধাক্কা খেলো, ধরো এই তোমার মেটাল আছে, পয়েন্ট নাম্বার 2, এটা এক্সপ্লেন করতে পারলো না। তোমার এখানে সোর্স আছে, সোর্স থেকে ধরো সব জায়গায় আলো ছড়িয়ে যাচ্ছে, লাইট রেডিয়েশন ছড়িয়ে যাচ্ছে। আমার এবার ক্যালকুলেশনটা একটু দেখতে হবে করে, যে সোর্স থেকে যদি লাইট এসে পড়ে, হোয়াট ইজ দ্য টাইম রিকোয়ার্ড টু এমিট এ ফটো ইলেকট্রন। মানে লাইট পড়বে আর কখন তুমি কারেন্ট দেখতে পারবে ইন দ্য গ্যালভানোমিটার অর ইন দ্য অ্যামিটার, দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া অফ দ্যাট সিস্টেম। তোমাকে এটাকে দেখতে হবে এবার করে। সবাই একটু খাতা পেনটা খুলে বসো। আমি একটা ছোট্ট প্রবলেম ডিসকাস করছি, সবাই খাতা পেন নিয়ে বসো একটু। তুমি ধরে নাও যে সোর্সটাকে তুমি নিয়েছো অ্যাজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক সোর্স, সেটা একটা লাইট বাল্বের মতো, যার পাওয়ারটা হচ্ছে 1 ওয়াট। 1 ওয়াট মানে কত? 1 জুল পার সেকেন্ড, তাই তো? এবার ধরো এই জিনিসটা, এই লাইটটা থেকে, এই সোর্স থেকে এই তোমার মেটালটা, এটা মেটাল তোমার, এই মেটালটা 1 মিটার ডিস্টেন্সে আছে। তাই তুমি আমাকে বলো যে হোয়াট ইজ দ্য, লাইনটা লেখো, হোয়াট ইজ দ্য লাইট এনার্জি ইনসিডেন্ট পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। কতটা এনার্জি মেটালটার উপর পড়বে? লাইট এনার্জি ইনসিডেন্ট পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, যদি সোর্সের পাওয়ারটা হয় 1 ওয়াট। কেউ বলতে পারবে করে? তাড়াতাড়ি করো তো দেখি একটু। কোশ্চেনটা বোঝা গেছে? কোশ্চেনটা কি বোঝা গেছে? Yes, sir. Yes. একটা লাইট সোর্স আছে যার পাওয়ারটা হচ্ছে 1 ওয়াট, সেখান থেকে 1 মিটার ডিস্টেন্সে মেটালটা আছে। সো হোয়াট ইজ দ্য এনার্জি ইনসিডেন্ট পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম? কিভাবে করতে হবে সেটা কিছুই না, এনার্জিগুলো তো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে অ্যাকর্ডিং টু ক্লাসে ওয়েভ থিওরি। ওয়েভ থিওরি মানেই কিন্তু ওয়েভের মতো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তো 1 মিটার ডিস্টেন্সে কতটা এনার্জি ছড়িয়েছে, ইউ হ্যাভ টু ড্র আ স্ফিয়ার অফ রেডিয়াস 1 মিটার, যেখানে সোর্সটা কোথায় আছে, সোর্সটা সেন্টারে আছে অফ দ্য স্ফিয়ার। আমি ভালো করে ড্র করলাম না, তাই কি বলছি, আমরা ওয়েভ থিওরি প্রথমে পড়ছি বলে আমরা কি ধরতে হবে, যে সোর্সটা আছে একটা স্ফিয়ারের সেন্টারে, যে স্ফিয়ারটার রেডিয়াসটা হচ্ছে 1 মিটার। বোঝা গেল? তাহলে এবার বলো, 1 মিটার রেডিয়াস যে স্ফিয়ারের রেডিয়াস 1 মিটার, সেই স্ফিয়ারটার এরিয়া কত? একটা স্ফিয়ারের রেডিয়াস 1 মিটার, সেই স্ফিয়ারের এরিয়া কত? 4 পাই, সিম্পলি 4 পাই মিটার স্কোয়ার। Yes, sir. 4 পাই মিটার স্কোয়ার যদি হয়, সো হোয়াট ইজ দ্য লাইট এনার্জি ইনসিডেন্ট পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম? আমি কি এটা বলতে পারি? দ্যাট ইজ ইকুয়াল টু 1 পাই 4 পাই জুল পার মিটার স্কোয়ার পার সেকেন্ড। ইয়েস অর নো? Mm. স্যার This is the amount of light energy incident per unit area per unit time. ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে তো? হ্যাঁ স্যার আচ্ছা, নাও এই লাইট এনার্জি ইনসিডেন্ট করলো অন দ্য মেটাল সারফেস, তখন তোমাকে দেখতে হবে, এইটা খুব ইম্পর্টেন্ট কথা, মন দিয়ে দেখো লেখাটা কি লিখছি। দেখো, লেখাটা লিখছি হচ্ছে এইটা, এফেক্টিভ টার্গেট এরিয়া। অর্থাৎ লাইট তো এসে মেটালের উপর পড়ছে, কিন্তু আমার দরকার সেই টার্গেট এরিয়া হুইচ ইজ এফেক্টিভ টু এমিট দ্য ফটো ইলেকট্রনস। তার মানে কোথায় কোথায় পড়ছে আমার দেখার দরকার নেই। মেটালের মধ্যে যদি এইখানটা ইলেকট্রনটা থাকে, তাহলে এই ইলেকট্রনটাকে ধাক্কা মারতে গেলে আমার কতখানি জায়গার মধ্যে লাইটটাকে পড়তে হবে।
কথাটা বোঝো। ধরো এই বোর্ডের মধ্যে এই পয়েন্টটায় তুমি কতগুলো তীর ছুটছো, আর তুমি যদি এক গাদা তীর একসঙ্গে ছোড়ো, একটা তীর এখানে ধাক্কা খেলো, একটা এখানে ধাক্কা, লাভ আছে? লাভ নেই। তোমাকে একটা ছোট্ট জায়গার মধ্যে কনসেন্ট্রেট করতে হবে। তোমরা কোনদিন টিভিতে তীর ছোড়া কম্পিটিশন দেখেছো? আর্চারি যেটা কম্পিটিশন বলে, অলিম্পিকে দেখেছো? হ্যাঁ স্যার। একটা টার্গেট বোর্ড থাকে এরকম করে, বিভিন্ন পয়েন্ট দেওয়া হয়, এখানে মারলে পরে 9 পয়েন্ট, 10 পয়েন্ট, এখানে মারলে 9 পয়েন্ট, এখানে মারলে 8 পয়েন্ট, দেখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। তাই দেখো, কেউ কিন্তু বলে না যে তোমাকে একদম এই পয়েন্টটাতেই মারতে হবে, তা না। ওই পয়েন্টটাকে একটা রেডিয়াস করে একটা সার্টেন সার্কেল ড্র করা হয়। বলা হয় তুমি এই সার্কেলটার মধ্যে যে কোনো পয়েন্টে তুমি যদি মারো, দ্যাট উইল বি ইয়োর এফেক্টিভ টার্গেট এরিয়া টু গেট দ্য ম্যাক্সিমাম পয়েন্ট। সেম কনসেপ্ট এখানেও। তোমাকে কি ইলেকট্রনটাকে ধাক্কা মারতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু ইলেকট্রনটার চারিদিকে একটা ছোট্ট সার্কেল ড্র করো, তার মধ্যেই তুমি চেষ্টা করো নিজেকে রাখার, যাতে কি না তুমি ভেতরে তো কি হচ্ছে তুমি বলতে পারো না, এভরিথিং ইজ প্রবাবিলিস্টিক, কি হচ্ছে তোমার ধারণাই নেই। তো যাতে কি না ওইটুকুন টার্গেট এরিয়ার মধ্যে দেয়ার উইল বি হাই প্রবাবিলিটি সো দ্যাট ইলেকট্রন ক্যান বি হিটেড, সবচেয়ে বেশি চান্স থাকে। তাহলে আমাকে এবার কি করতে হবে, যে টু ক্যালকুলেট দ্য টার্গেট এরিয়া, তোমাকে তখন ইলেকট্রনটাকে সেন্টার করে মেটালটার মধ্যে একটা ছোট্ট সার্কেল ড্র করতে হবে। এবার তাহলে বলো, ইলেকট্রনটাকে সেন্টার করে যে সার্কেলটা ড্র করব, সেই টার্গেট এরিয়াটা কত হবে? পাই আর স্কোয়ার। এবার কেউ বলতে পারবে এই আরটাকে আমি কত নিয়ে কাজ করব? এই আরটা তো খুব ছোট হবে, কত ছোট বলো তো? 1 কোনো আইডিয়া? 1 sir 1 This R will be of the order of the atomic radius. এর থেকে এর মতো একটা অর্ডার হবে, অ্যাটমিক রেডিয়াসের মতো। আর একটা অ্যাটমিক রেডিয়াস মোটামুটি 10⁻⁻10 মিটার হয়, খুব ছোট্ট হয়, এটা আমরা মোটামুটি জানি। তখন রাদারফোর্ড মডেল দিয়েছে, অনেকেই মডেল দিয়েছে, অ্যাটমের সাইজ খুবই ছোট। তুমি যদি এই ভ্যালুটা এখানে বসিয়ে দাও, তোমার টার্গেট এরিয়া এখন কত হলো? আর এর জায়গায় কত হলো? 10⁻⁻10 মিটার। তার মানে এটা হয়ে গেল পাই ইন্টু 10⁻⁻20 মিটার স্কোয়ার। That is the area within which you have to, that is the area into which the incident radiation should fall to emit the corresponding electron from that target area inside the metal. ঠিক আছে? এইটুকুন জায়গার মধ্যে রেডিয়েশনটাকে পড়তেই হবে। এবার রেডিয়েশনটা কত পাওয়ার নিয়ে পড়েছিল, বা কতটুকুন লাইট এনার্জি ইনসিডেন্ট হয়েছিল পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, সেটা হচ্ছে 1/4π। তাহলে আমাকে বলো তো এবার দেখি, যদি তোমার এইটা টার্গেট এরিয়া হয়, তো হোয়াট ইজ দ্য রেট অফ এনার্জি? মানে হোয়াট ইজ দ্য এনার্জি পার ইউনিট টাইম, এনার্জি পার ইউনিট সেকেন্ড, দ্যাট দ্য এনার্জি ফলস অন দ্য টার্গেট এরিয়া? সেটা কত হবে? টোটাল এরিয়াটা হচ্ছে এইটা, পাই ইন্টু 10⁻⁻20। এই রেটে এনার্জিটা এসে পড়লো। এটা এনার্জিটা হচ্ছে পার ইউনিট এরিয়া হলে পরে এত এনার্জি পার সেকেন্ড নিয়ে পড়তো। তোমার এরিয়াটা হচ্ছে এইটা, তাহলে কত এনার্জি পড়লো পার ইউনিট টাইমে? কি করব? Into 10 to the power 20 বলো। something into 10 to the power 20. পার ইউনিট এরিয়াতে 1/4π জুল পার সেকেন্ড এনার্জি পড়তে পারে। তোমার কাছে টার্গেট এরিয়া হচ্ছে এইটা, তাহলে কত এনার্জি পার সেকেন্ডে পড়লো? কি করব? গুণ করবো না ভাগ করবো না কি করব? কি করব? 1/4π by ওই তুমি জাস্ট তাহলে এটাকে কি দিয়ে ভাগ করে দেবে? 4π দিয়ে ডিভাইড করো। যদি ডিভাইড করো, তোমার অ্যান্সার কত আসছে?
2.5 into 10 to the power, আমি এটাকে এক ঘর কমিয়ে দিলাম আরো, 21 জুল পার সেকেন্ড। দেখে নাও করে, তাহলে এত জুল পার সেকেন্ড এফেক্টিভ এনার্জি ওই ইলেকট্রনটার উপর পড়ছে। কনসেপ্ট আছে কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট। এইবার লোকে তখন কেমিস্ট্রি জানতো, কেমিস্ট্রি থেকে এইটুকুন জানতো ওরা যে যে কোনো একটা ইলেকট্রনকে ভিতরে টাইট করে বেঁধে রাখতে কত এনার্জি আমার লাগে, যেটা বুঝছিল। ধরে নাও পটাশিয়াম মেটাল নিয়ে তুমি কাজ করছো, তখন দেখা যাবে যে সেখানে একটা ইলেকট্রনকে টাইট বের করতে বা ইলেকট্রনকে টাইট করে বেঁধে রাখতে এনার্জি লাগে হচ্ছে ফর পটাশিয়াম সারফেস 2.1 ইলেকট্রন ভোল্ট। এটা কেমিস্ট্রি থেকে লোকে জানতো। দ্যাট ইজ দ্য বাইন্ডিং এনার্জি টু বাউন্ড অ্যান ইলেকট্রন ইনসাইড দ্য মেটাল, আর দ্যাট ইজ দ্য এনার্জি টু এমিট দ্য ইলেকট্রন ফ্রম দ্য মেটাল। তাহলে এটাকে তুমি যদি জুলে কনভার্ট করো, তো 2.1 ইন্টু 1. কত দিয়ে গুণ করবো? 1.6 into 10 to the power minus 19. So that will be 3.4 into 10 to the power minus 19 জুল। আর তোমার এক সেকেন্ডে এত জুল এনার্জি ওই ইলেকট্রনটার উপর পড়ছে। তাহলে আমার লাস্ট কোশ্চেনটা হলো, হোয়াট ইজ দ্য টাইম রিকোয়ার্ড, টাইম কতটা সময় লাগবে এই ইলেকট্রনটাকে বের করতে? আবার ডিভাইড করব, ডিভাইড করলে তুমি দেখবে যে অ্যান্সার কত বেরোবে, 2 মিনিট রাফলি। রাফলি তোমার এখানে অ্যান্সারটা বেরোবে 2 মিনিট। তার মানে যদি একটা 1 ওয়াটের সোর্স হয়, সেই সোর্স থেকে এনার্জি যদি মেটালটার উপর পড়ে, ধরো মেটালটা পটাশিয়াম, তাহলে ইউ নিড or the system needs 2 minutes to emit a photoelectron according to classical theory. কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখা গেল যে নো এনার্জি, নো টাইম ইজ রিকোয়ার্ড, কোনো টাইম গ্যাপই লাগে না একটা ইলেকট্রনকে বের করতে। So this is the second failure of classical theory, যে বলছে একটা টাইম গ্যাপ লাগবে, আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি কোনো টাইম গ্যাপই লাগে না। দুটো কিন্তু ইম্পর্টেন্ট ফেলিওর। অনেকে বলে 3 নাম্বার ফেলিওরটা তো আছে, আমি সেটা পরে আসবো, এইভাবে আনে না। হিস্টোরিক্যালি লোকে এই দুটো পয়েন্ট বলেছিল। আচ্ছা, আমি একটু স্টপ করছি, এবার প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, মেশিনটাই খারাপ হয়ে যাবে, আমি একটু স্টপ করছি, আমি রেকর্ড করে পরে পাঠাচ্ছি, আমি আবার কথা বলছি, একটু স্টপ করছি, এইটুকুন একটু এবার দেখো। রেকর্ডটা আমি অফ করলাম আর লিভ করছি মিটিংটাকে।